এসআইয়ের শুনানিতে ইতিমধ্যে এবার বড়সড় সুখবর দিয়েছে নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এসআইয়ের যদি শুনানিও হয় তবুও লাগবে না আর কোনো কাগজ, এমনই একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশন বর্তমানে এসআইয়ের ফার্স্ট ফেজের শুনানি চলছে। ফার্স্ট ফেজ কেন, যদিও তারা বলেনি যে এটা ফার্স্ট ফেজ, কিন্তু মনে করা হচ্ছে এটাই ফার্স্ট ফেজ, কারণ এই পর্যায়ে শুধুমাত্র যারা আনম্যাপড রয়েছে, অর্থাৎ যাদের 2002 সালের ভোটার লিস্টের সাথে কোনো প্রকারের মিল খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে একমাত্র ডাকা হচ্ছে শুনানির জন্য। তো এরপরে কি হবে, এরপরে সেকেন্ড ফেজে কাদের ডাকবে? সেকেন্ড ফেজে ডাকবে হচ্ছে ধরুন যাদের প্রোজেনি ম্যাপিং যারা করিয়েছেন, অর্থাৎ বাবা মায়ের নাম দিয়ে করিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে বাবা মায়ের নামে সমস্যা রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটারের থেকে বাবার বয়স মাত্র 5 বছরের বেশি, অথবা দেখা যাচ্ছে যে ভোটারের যে বাবা মা যে নাম দিয়েছে তো সেই নামের বানানে ভুল রয়েছে। দেখুন, নামের যদি বানানে সামান্য ভুল থাকে তাহলে সেটা রেকটিফাই হয়ে যাচ্ছে বিএলওদের কাছ থেকে, অর্থাৎ বিএলওরা যদি আপনাদের বাড়িতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি বিএলওদের শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে। এমন অনেক রয়েছে যাদের নামে ভুল রয়েছে, নামের বানানে ভুল রয়েছে, কিন্তু তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছে। এরকম 8 লক্ষ ভোটারদের মানে যে হিয়ারিং নোটিশ সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সেই সমস্ত ভোটারদের আর হিয়ারিং নোটিশ আসবে না, কারণ তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিল। তো এই সমস্ত যদি আপনারা করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর আপনাদের হিয়ারিংয়ে ডাকার চান্সেস নেই। কিন্তু যদি সেক্ষেত্রে আপনাদের না থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? দেখুন, তখন আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন, এবং ডাকার পরে কি হবে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এবং থার্ড ফেজে অর্থাৎ তারপরে ডাকতে পারে মূলত ধরুন যাদের ধরুন 40 থেকে 45 বছরের বেশি বয়স, কিন্তু তাদের নাম কোনো কারণে 2002 সালের ভোটার লিস্টে নেই, যদিও নিয়ম অনুযায়ী তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা, কারণ নর্মালি 1983 এর আগে যাদের জন্ম তাদের সবার নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, কিন্তু কেন নেই সেই কারণটিকেও উল্লেখ করতে হবে এবার সেই ভোটারকে, অর্থাৎ কী কারণে তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই সেটাকে বলতে হবে। এবং তারা যদি এক্স্যাক্ট কারণ বলতে পারে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তারা তো ছাড় পেয়ে যাবে এবং তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে। কিন্তু তারা যদি এই সন্তোষজনক জবাব দিতে না পারে তাহলে কিন্তু তাদের নাম আর কোনোভাবেই চূড়ান্ত ভোটার তালিকাতে আসবে না। অর্থাৎ এরকমভাবে পার্ট বাই পার্ট ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। তো এবার ধরুন আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকলো। নর্মালি কি হচ্ছে, নর্মালি ধরুন একদিনে 200টা কিংবা 250 জনকে ডাকছে, বিভিন্ন বুথে বিভিন্ন রকমের হচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। তো কিছু কিছু বিধানসভা কেন্দ্রে ধরুন ডাকছে 200 জনকে, তার মধ্যে যাচ্ছেন 170 জন, 180 জন, 20 জন যাচ্ছেনই না। তো সেক্ষেত্রে সেই 20 জনের তাহলে কি হবে? দেখুন, নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি আপনি হিয়ারিংয়ের দিন আপনি যদি উপস্থিত হতে না পারেন এবং যদি আপনি কোনো সন্তোষজনক কারণ দেখাতে না পারেন যে কি কারণে আপনি উপস্থিত হতে পারেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ চলে গেলে তখন আপনি আবার দুবার আপনি নাম তোলার জন্য সুযোগ পাবেন, কিন্তু সেটা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরে আপনাকে আবার ফর্ম 6 পূরণ করতে হবে, তারপরে আপনাকে নাম তুলতে হবে, সেটা তো পরে, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকাতে আপনাদের নাম আসবে না। এছাড়া এমন অনেক এসআইয়ের হিয়ারিং থেকে আমরা জানতে পেরেছি যে এমন অনেকে রয়েছে যারা ধরুন এক্স্যাক্ট ডকুমেন্টস দিতে পারছে না, অথবা যে ডকুমেন্টস দিচ্ছে সেই ডকুমেন্টসে ধরুন কোনো প্রকারের ভুল রয়েছে, অথবা সেটা ভুয়ো জালিয়াতি করে বানানো হয়েছে। তো তারা তো সেটা দিয়ে দিচ্ছেন এবং সেখানে যে সংশ্লিষ্ট আধিকারিকরা থাকছেন তারা তো সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, কিন্তু তারা কিন্তু কোনোভাবে রিজেক্ট করতে পারবে না, কারণ সেটাকে তারা আপলোড করে দিচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তো আপলোড করে দেওয়ার পরে সেখান থেকে আবার রিজেক্ট হয়ে যাচ্ছে। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনারা যে ডকুমেন্টস জমা দিয়েছেন সেই ডকুমেন্টস রিজেক্ট হয়ে গেছে? দেখুন, আপাতত বোঝার কোনো রাস্তা নেই। তো দেখবেন যে চূড়ান্ত ভোটার তালিকাতে যদি আপনাদের নাম থাকে হিয়ারিংয়ের পরে, তাহলে তো আপনি বুঝে গেলেন যে আপনার দেওয়া ডকুমেন্টস সব অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু যদি চূড়ান্ত ভোটার তালিকাতে আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে বুঝতে হবে যে আপনাদের নাম বা আপনারা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টস অ্যাকসেপ্ট করা হয়নি। যদি না হয়ে থাকে, যদি চূড়ান্ত ভোটার তালিকাতে নাম না থাকে, তাহলে কি করবেন? তাহলে ওই যে আগের প্রসেস রয়েছে, অর্থাৎ ফর্ম 6 পূরণ করে আপনাকে করতে হবে। দেখুন, এবার না দুটো সুখবর দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, 85 বছরের বেশি যাদের বয়স তাদের যদি এখন লাইনে গিয়ে দাঁড়িয়ে হিয়ারিং করতে হয় এত কনকনে ঠান্ডার মধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের ঠান্ডা তো খুবই বেশি, তো সেক্ষেত্রে তাদের শরীর অসুস্থ হওয়ার একটা চান্সেস রয়েছে। এবার
নির্বাচন কমিশন বলেছে যে 85 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তিকে এখন থেকে আর হিয়ারিং এর জন্য নোটিশ দিয়ে ডাকবে না নির্বাচন কমিশন, অর্থাৎ সেক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং এর ব্যবস্থা করা হবে। তো ফার্স্ট তো হলো এটা, এবং আরো কিছু কিছু ভোটার রয়েছে যাদেরকে ধরুন আর কোনোভাবেই তাদেরকে কোনো নথি দিতে হবে না। দেখুন, তো কাদের ক্ষেত্রে বলা হয়েছে, যৌনকর্মী, ট্রান্সজেন্ডার এবং বিশেষ কিছু ট্রাইবাল মানুষের জন্য এসআইআর এর হিয়ারিং এর ক্ষেত্রে কাগজপত্র না দেখালেও চলবে। যদি তাদের কাছে যথাযথ কাগজ এবং তাদের কাছে যদি ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে লোকাল এনকোয়ারি করেও তাদের নাম ভোটার লিস্টে তুলে দিতে পারেন ইআরও। এমনটাই খবর পাওয়া গেছে নির্বাচন কমিশন সূত্রে। অর্থাৎ যদি আপনি এই সমস্ত নাগরিক হয়ে থাকেন, ট্রান্সজেন্ডার কিংবা যৌনকর্মী এবং বিশেষ কিছু ট্রাইবাল জাতি যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আর কোনো কাগজপত্র দেখাতে হবে না। এছাড়া যদি ধরুন আপনাকে হিয়ারিংয়ে ডাকলো, তো সেক্ষেত্রে প্রথমে তো আপনাকে বয়স জিজ্ঞেস করবে বা ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে। তো ডেট অফ বার্থ তো আপনি বলে দিলেন, তারপর ডেট অফ বার্থের উপর ডিপেন্ড করে আপনাকে কাগজ দেখাতে হবে। যদি 1987-এর আগে হয় তাহলে শুধুমাত্র আপনার, 1987 থেকে 2004-এর মধ্যে হলে পরে আপনার এবং আপনার বাবা অথবা আপনার মায়ের, এবং 2004-এর পরে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনের ডকুমেন্টস দেখাতে হবে। দেখুন কি কি ডকুমেন্টস দেখাতে হবে অলরেডি অনেকবার বলে দিয়েছে, তাও আরেকবার বলে দিই, শুনে নিন। 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করা থাকে অথবা পোস্ট অফিস অথবা এলআইসির যদি কোনো বিমা করা থাকে এবং তার নথি যদি আপনি দেখাতে পারেন আপনার নামে, কিন্তু নামে উল্টাপাল্টা হলে চলবে না। রতিন কুমার দাস আপনি নথি দেখাতে চলে গেলেন জীবন কুমার দাস, হবে না। যদি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মচারী আপনি হয়ে থাকেন, তাহলে তো সেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটা আই কার্ড ইস্যু করেছে, তো সেই আই কার্ড দেখালেও চলবে। যদি আপনি পেনশন পেয়ে থাকেন, অর্থাৎ আপনার কাছে যদি পিপিও থাকে, তাহলে সেই পিপিও দিলেও হবে। এরপরে বলছে জন্মের শংসাপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট তো খুবই একটা ভ্যালিড ডকুমেন্ট। পাসপোর্ট যদি থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারেন, যদিও পাসপোর্ট কত সালে ইস্যু করা হয়েছে বা কত সালে বানানো হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো ডেট উল্লেখ করা হয়নি, পাসপোর্ট থাকলেই চলবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক সহ শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে যেতে পারেন। রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থার তরফ থেকে আপনি যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের সার্টিফিকেটও গ্রহণযোগ্য। সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র যদি থাকে সেটাও দেখাতে পারেন। স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার যদি থাকে সেটাও চলবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলেও হবে। জাতিগত শংসাপত্র, এখানে একটা ব্যাপার রয়েছে জানাচ্ছি, অসমের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় নাগরিকপঞ্জি এবং আধার কার্ড পরিচয়পত্র হিসাবে। দেখুন, যদি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট থাকে এবং বিশেষ করে যদি ওবিসি সার্টিফিকেট থাকে এবং সেই সার্টিফিকেট যদি আপনি 2010 সালের পরে যদি ইস্যু হয়ে থাকে, অর্থাৎ 2010-এর পরে যে কাস্টগুলোকে অ্যাড করা হয়েছে সেগুলোর মধ্যে যদি আপনাদের নাম থাকে তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, এটা নির্বাচন কমিশন বলে দিয়েছে। তার আগে যদি থাকে 2010-এর আগে ইস্যু হওয়া, তাহলে সেটা দিয়ে আপনি করতে পারবেন, অর্থাৎ সেটা আপনি দেখাতে পারবেন, তারপরে দিয়ে কিন্তু হবে না। তো আশা করব সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে